কিসের বাড়াবাড়ি? হ্যাঁ, বাড়াবাড়ি তো আপনি করছেন। এক কাপ চা বানিয়ে খেতে পারেন না? আপনি কিসের বড় লোক? হ্যাঁ, আমার আব্বু আপনার আব্বু 50% কোম্পানির মালিক, সেখানে আমার বোন অফিস সামলাতে পারে, আবার আপনাদের বাড়িতে গিয়ে রান্না করে খাওয়ায়। আর আপনি কি এসেছেন সারাদিন খালি হুকুম করতে থাকেন? মাহিনদের ঝগড়ার শব্দ শুনে সবাই নিচে চলে আসলো। রাফি, আতিয়া, রাতুল ঘুম ঘুম চোখে বলে উঠল, কি হয়েছে? সকাল সকাল ঝগড়া করা শুরু করছো দুইজন? রূপা কান্না করতে করতে বলল, তোমার ভাই আমাকে যা নয় তাই বলে যাচ্ছে। আমি এ বাড়িতে থাকবো না। আমি এ বাড়ি ছেড়ে চলে যাব। সামান্য এই কাজের লোকদের সামনে আমাকে এইভাবে অপমান করলো। মাহিন, বৌমাকে অপমান করছোস কেন? কিসের অপমান করলাম? ভাবি এই বাড়ির বউ, উনি সব সময় দেখে হুকুম জারি করা শুরু করে। রাত থেকে মাথা যন্ত্রণা করছিল, তাই মায়াকে দিয়ে মাথা টিপে নিচ্ছিলাম। ভাবিকে বললাম, তারপর উনি মায়াকে বলে তার জন্য চা বানাতে। তাই আমি বলেছি নিজেও তো বানাতে পারে, বা রহিমা আপাকে বলতে পারে। উনি রেগে গিয়ে আমার সাথে ঝগড়া করছে, তার সাথে মায়াকে থাপ্পড় মেরে দিয়েছে। আর এখন নেকামি শুরু করে ভাইয়াকে বলে আমি তাকে অপমান করেছি। মাহিনের কালে ওর আম্মু থাপড় বসিয়ে দিয়ে বলল, তাতে তুই বৌমাকে নিজে কাজ করতে বলবি কেন? তুই জানোস না শফিক ভাই কখনোই তার মেয়েদের দিয়ে একটাও কাজ করায় নাই? সেখানে আমাদের বাসায় কাজ কেন করবে? আর এত কাজের লোক থাকে কেন ওই কাজ করবে? আম্মু আজাইরা কথা বলবে না। আমার একমাত্র বোন যদি ওদের বাড়িতে গিয়ে কাজ করতে পারে, আর আমাদের বাড়িতে উনি কাজ করতে পারবেন না? আম্মু ওনাদের মনে রাখা উচিত, আম্মু ওনার মনে রাখা উচিত এটা তার শ্বশুর বাড়ি, বাপের বাড়ি না। আর প্রতিটা মেয়ের উচিত রান্না কাজ শেখা, এভাবে হুকুম জারি করা উচিত নয়। মাহিন, তুই চুপ কর প্লিজ। আমার বউকে কাজ করে খেতে হবে না, দরকার হইলে আরও কাজের মেয়ে রাখবো। তুই একটু চুপ করে থাক। তাই নাকি? এক কাজ করো, বউকে খাইয়ে দিয়ে যা করার লাগে সেগুলো তুমি করে দিও। এ তো বউকে মাথায় উঠিয়ে দিও না, কপালে দুঃখ আছে বলে দিলাম। মাহিন কথাটা বলে রুমে চলে গেল। রাফি মায়ের ওপরে রাগ দেখাতে গেলে আতিয়া বলল, ভাইয়া, ওর উপরে রাগ দেখাচ্ছ কেন? ওই কি করছে? মায়া, তুমি যাও তো। মায়া চলে গেল। রূপা রাগ করে রুমে চলে গেল, সাথে রাফি গেল। তুলি মাহিনের রুমে গেল। মাহিনী রেগে বলল, তুমি কি এখন বোনের হয়ে লেকচার দিতে আসলে নাকি? আরে না, আমি জানি এখানে আপুর ভুল। আমি এসেছি, তোমার নাকি মাথা ব্যথা করছে, তুমি বসো, আমি মাথা টিপে দিই। মাহিনকে বসিয়ে দিয়ে আধশোয়া হয়ে শুয়ে দিয়ে মাথা টিপে দিতে লাগলো। তুলি যাও, অনেক করেছো। চুপ করে থাকো তো, আমাকে আমার কাজ করতে দাও। তুলি মাহিনের মাথা টিপে দিতে দিতে মাহিনের অনেক কাছে চলে আসে। মাহিন চোখ খুলে দেখে তুলি বুকের অনেক কাছে চলে এসেছে। মাহিনের সাথে সাথে তুলিকে সরিয়ে দিয়ে বলল, আচ্ছা তুলি, তুমি যাও, আমি একটু বের হব। মাহিন কথাটা বলেও ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে পোশাক পরিবর্তন করে ব্যাগ নিয়ে বের হয়ে গেল। তুলি রাগ হলো, কিন্তু কিছু না বলে রুমে চলে গেল। সন্ধ্যায় বাসায় আসলে আয়নকে কোলে তুলে আইসক্রিম, চকলেট সাথে একটা খেলনা রোবট দিলে আয়ন খুশি হয়ে মাহিনকে জড়িয়ে ধরল। মাহিনের আম্মু বলল, কি ব্যাপার মাহিন, তুই এত আয়ানের সাথে একটু বেশি মেলামেশা করছিস বলে মনে হচ্ছে। আয়ান কেন? তার মায়ের সাথেও তো তার অনেক ভালো সম্পর্ক। মানে? সেই দিনই তো মায়া মাহিনের রুমে গিয়ে মাহিনের শার্ট নিয়ে শুয়েছিল। জানি না ওদের মাঝে কি চলছে। মায়া, এসব কি? আম্মু, আমি মায়াকে ওই রুমে পাঠিয়েছিলাম মাহিনের পোশাকগুলো ভাঁজ করে রাখতে। হয়তো ক্লান্ত হয়ে শুয়ে পড়েছিল। এখানে এত দোষের কি আছে? ও, আর এই মাহিন, তুই প্রতিদিন ব্যাগ নিয়ে কোথায় যাস? এর ভিতরে ল্যাপটপ আছে, আমরা বন্ধুরা মিলে গেম খেলার প্রতিযোগিতা দিয়েছি ল্যাপটপ দিয়ে। কি আজব আজব কথা, যা রুমে যা। মাহিন আয়নকে কোলে তুলে নিয়ে রুমে চলে গেল। ব্যাগটা রেখে ফ্রেশ হয়ে আয়নের সাথে বসে খেলতে লাগলো। তুলি এসেছে, ওদের সাথে বসে বলল, মাহিন, বলো। রাতে আমাকে নিয়ে ঘুরতে যাবে? অনেক দিন ধরে রাতের বেলা ঘুরি না। আসলে আমি একটু ব্যস্ত আছি, তোমাকে পরে একদিন ঘুরতে নিয়ে যাব। কি নিয়ে ব্যস্ত তুমি? ফ্রেন্ডের সাথে কিছু ক্লাস করতে হয়, আর গেমের প্রতিযোগিতা আয়োজন করা নিয়ে অনেক কাজ আছে। এটা কেমন প্রতিযোগিতা? আগে তো কখনো শুনি নাই ল্যাপটপ নিয়ে গেম খেলে প্রতিযোগিতা দেয়। এইটা তো ভিন্ন ধরনের ট্রফি, এই জন্য তো এইটার প্রতিযোগিতা করা হচ্ছে। আচ্ছা। মাহিন কথাটা বলে আয়নের সাথে খেলতে লাগলো। তুলি কিছুক্ষণ বসে থেকে চলে গেল।
মায়া মাহিনের রুমে এসেছে, বলল। আয়ান চলো, তোমার মাম্মা তোমাকে খাবার খাওয়াবে। মায়ের কথা শুনে আয়ান উঠে দাঁড়িয়ে বলে, আঙ্কেল আমি এখন যাই। কথাটা বলে লাফ দিলে সাথে সাথে মাহিন মায়া ধরলে দুজনের মাথার সাথে ধাক্কা লেগে যায়। মায়া মাহিনের কপালে হাত বুলিয়ে দিলে মাহিন অবাক হয়ে বলল, তোমার কপালে তো ব্যথা লেগেছে, আমার কপালে কেন হাত বুলিয়ে দিচ্ছ? মাহিনের কোনো কথা না শুনে মায়া আয়নকে নিয়ে চলে গেল। মায়া চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। মায়াকে আর দেখা না গেলে মাহিন উঠে ল্যাপটপে কাজ করতে লাগলো। মাহিনের আম্মু ডাকলে মাহিন নিচে চলে গেল, গিয়ে টেবিলে বসে খাবার খেতে লাগলো। আতিয়া মাহিনের দিকে তাকিয়ে বলল, মাহিন, তোর কি কিছু হয়েছে? মাহিন আতিয়ার কণ্ঠ পেয়ে অবাক হয়ে তাকিয়ে বলল, আপু তুমি আমার সাথে নিজে থেকে কথা বলছো? হ্যাঁ, কেন, কি হয়েছে? না কিছু না। আপু আজকে আমাকে একটু খাইয়ে দিবে? তার মানে? রাফি আতিয়াকে বলে উঠল, আতিয়া, আগামীকাল তাড়াতাড়ি বাসায় চলে আসতে হবে। আজকে রাতের ভিতরে কাজ করা লাগবে। হ্যাঁ মাহিন, আয় আমার কাছে। মাহিন আতিয়ার কাছে বসলে আতিয়া মাহিনের খাবার দিতে লাগলো আর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, মন খারাপ কেন তোর? আপু আমাকে ক্ষমা করে, আমাকে আগের মতো ভালোবাসলে কি হয়? তোমার ইগনোর আর আমার ভালো লাগছে না, আমার অনেক কষ্ট হচ্ছে। মাহিনের চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি পড়তে আতিয়া চোখ মুছে দিয়ে কপালে চুমু দিয়ে বলল, তুই আমার ছোট ভাই, তুই হইলে আমাদের দুই ভাই বোনের চোখের মণি। তোকে কি ভালো না বেসে থাকতে পারি? কিন্তু তুই কেন এমন কাজ করছস? হ্যাঁ, যেটার জন্য তোকে ঘৃণা করতে বাধ্য হই। আমি তো ভালো হয়ে গেছি, আমি আর আগের মতো নেই। হ্যাঁ শুধু রাগ উঠে যায় এইটা, তাছাড়া আমি আর আগের মতো ওইসব করি না। মাহিন, কি করছোস? যে আত্মীয়া তোর সাথে খারাপ ব্যবহার করতো আর 5 বছর তুই বাইরে ছিলি, একবারও তোর সাথে কথা বলে নাই। আসলে কি হয়েছে তোদের বলতো? আমি অনেকবার জিজ্ঞেস করতে গিয়েও করি নাই। কিছু না ভাইয়া। ভাইয়া তুমিও তো আমাকে ভালোবাসো না, আমাকে একবার খাইয়ে দিলে না? মাহিনের কথা শুনে রাফি ফিক করে হেসে দিল। মাহিনকে বাহুর সাথে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বলল, এই তো খাওয়া দিচ্ছি। আর সরি, ভুলে গিয়েছিলাম। আর সকালের ব্যবহারের জন্য 100টাও সরি। ভাইয়া আছে কিন্তু আমি তোমার সাথে ঘুমাবো। মানে কি? তাহলে আমি কোথায় ঘুমাবো? রূপা, আজকে তুমি একটু তুলির সাথে ঘুমিয়ে যাও। তোমাদের নাটক দেখে শরীর জ্বলছে, যত সব। রূপা চুপ করবে? রূপা আর কিছু না বলে খাবার খেতে লাগলো। তারপর সবাই খাবার খেয়ে কিছুক্ষণ গল্প করে মাহিন আর রাফি একসাথে ঘুরতে চলে গেল। তুলি আতিয়াকে বলল, আচ্ছা ভাবি, হঠাৎ করে মাহিন এমন বাচ্চাদের মতন আচরণ করছেন কেন? কারণ আগামীকাল তার জন্মদিন। তোমার মনে আছে? হ্যাঁ। বাহ, আর কারো মনে নাই? তোর দেখি খুব ভালো মনে আছে। আপু, তুমি সবসময় মায়ের সাথে এমন কেন করো? ও এখানে কতদিন ধরে কাজ করে? ও জানবে এটা স্বাভাবিক? এই মেয়েটাকে দেখলে আমার রাগ হয়। এই মেয়েটা ভাবসাব আমার একদম পছন্দ হয় না। রূপা থামো, যাও তোমরা যার যার রুমে, অনেক রাত হয়েছে। কেউ আর কিছু না বলে যার যার মতো চলে গেল। মাহিন রাফির সাথে গল্প করতে লাগলো। সারা রাত গল্প করে 4টার দিকে ঘুমিয়ে যায়। মাহিন 9টায় উঠে দৌড়ে রুমে যায়। রুমে গিয়ে তাড়াতাড়ি করে পোশাক পরিবর্তন করে ব্যাগটা নিয়ে নিচে নেমে দৌড়ে যেতে নিলে ওর আম্মুকে বলে, কিরে, এত দৌড়ে কোথায় যাস? অনেক লেট করে ফেলেছি তাই দৌড়ে যাচ্ছি। কথাটা বলে দৌড়ে চলে গেল। রাতুল রূপাকে ইশারা করলে দুই ভাই বোন ওপরে চলে যায়। একটা রুমে গিয়ে রূপা বলল, ভাইয়া, আমার কেন জানি মনে হচ্ছে এই মাহিনের মাথায় কিছু চলছে। ওই কি আমাদের সম্পর্কে কিছু জেনে গেছে নাকি? রূপার কথা শুনে রাতুল বলে, আমি ঠিক জানি না, আমার কেমন একটা সন্দেহ হচ্ছে। আমাদের কাজ তাড়াতাড়ি করতে হবে। আর আজকে মাহিনের বার্থডে, যেভাবে হোক আজকের ভিতরে আমাদের ফাইলটা খুঁজতে হবে। রাতুলের কথা শুনে রূপা বলল, হ্যাঁ, আর আমি সন্ধান পেয়েছি, কিন্তু লকটার চাবি থাকে মাহিনের আম্মুর কাছে। ওনার কাছ থেকে চাবি নেওয়া খুব মুশকিল। উনি খুব চালাক একটা মহিলা। উফ, কবে যে ফাইলটা পাবো? এই পাগলদের প্যারা আর নিতে পারছি না। আতিয়াকে দেখছো তো, কি এক মেয়ে, কাজের ছেলেকে নিয়ে কি যে বাড়াবাড়ি করছে না।
রূপার কথা শুনে রাতুল বলে, ওইসব রাখ, যা হচ্ছে করুকা, আমাদের যেটাই কাজ ওইটাই আগে করতে হবে। আচ্ছা নিচে চল। দুজনে কথা বলে নিচে চলে গেল। সবাই মিলে মাহিনের বার্থডের জন্য সারপ্রাইজ পার্টি রাখার প্ল্যান করলো। আর এইদিকে মাহিন কাজ করে রাত 11টায় বাসায় আসলো। সারা বাড়ি অন্ধকার দেখে মাহিন কিছুটা ভয় পেয়ে গেল। মাহিন লাইট জ্বালাতে যাবে, সাথে সাথে সেপ মেরে দিল মাহিনের দিকে। মাহিন অবাক হয়ে গেল। পুরো বাড়িতে মানুষ দিয়ে ভরে গেছে। মাহিন খুশিতে রাফি আতিয়াকে জড়িয়ে ধরলো। মাহিন তাড়াতাড়ি রুমে গিয়ে ফ্রেশ হয়ে খাটের উপরে পোশাক পরে চলে আয়। মাহিন খুশি হয়ে দৌড়ে চলে গেল। রুমে গিয়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়, তারপর রেডি হয়ে নিচে নামতে লাগলো। নিচে নামতে সবাই মাহিনকে উইশ করতে লাগলো। মাহিন নিচে নামলে কেকের কাছে দাঁড়ালে সবাই এক এক করে গিফট দিতে লাগলো। কাজের ছেলে মেয়েগুলো দিলে মাহিন খুশি হয়ে গ্রহণ করতে লাগলো। লাস্টে মায়া মাহিনের সামনে ভয়ে ভয়ে কাছে গিয়ে বলল, ছোট সাহেব, আমি তো গরিব মানুষ, আপনাকে দামি উপহার দিতে পারবো না, কিন্তু আমি আমার জমানো টাকা দিয়ে আপনার জন্য এই ঘড়িটা কিনছি। যদি গ্রহণ করতেন তাহলে অনেক খুশি হইতাম। মাহিনের হাতে ঘড়ির বক্সটা এগিয়ে দিতে রূপা হাসতে হাসতে বলল, এত দামি দামি গিফট ভেতরে সামান্য এই ঘড়ি মাহিন নিবে, তাও কাজের মেয়ে থেকে? ভাবি, সব কিছুতে দাম দেখতে হয় না। কিছু জিনিসের দাম কম হইলেও তাতে থাকে ভালোবাসা, আর যেই ভালোবাসা টাকা দিয়ে কেনা যায় না। কাজের মেয়ের আবার ভালোবাসা? আমি জানি মাহিন ওইটা নিবে না। মাহিন ছুঁড়ে ফেলে দাও। মায়া অসহায় চোখে মাহিনের দিকে তাকালো। মাহিন ঘড়ির বক্সটা নিয়ে ছুঁড়ে ফেলে দিতে যাবে, সাথে সাথে মায়ার চোখ বন্ধ করে ফেললো। সবাইকে অবাক করে দিয়ে মাহিন হেসে বলল, মায়া চোখ খুলো, আর গিফট দিলে তো গিফটের ঘড়িটা পরিয়ে দিতে হয়। মাহিনের কথা শুনে মায়া চোখ খুলে খুশিতে কান্না করে দিল। মাহিনের হাত থেকে বক্স নিয়ে তাড়াতাড়ি খুলে ঘড়িটা মাহিনের হাতে পরিয়ে দিতে লাগলো, আর চোখের পানি অন্য হাত দিয়ে মুছতে লাগলো। মাহিন মায়ের দিকে তাকিয়ে বলল, তুমি আমায় যে গিফট আগে দিয়েছো সেই গিফট আমার জীবনে বেস্ট গিফট ছিল, শুধু বুঝতে সময় লেগেছে। যাই হোক, তোমার এই ঘড়িটা অনেক সুন্দর হয়েছে। আমাকে এই গিফট দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। মায়া খুশি হয়ে এক সাইডে দাঁড়িয়ে পড়ল। তারপর আরও বাকিরা গিফট দিতে লাগলো। রাত 12টা বাজলে মাহিন কেক কাটলো। ওর আব্বুকে খাওয়াই দিয়ে, সাথে আয়ানকে খাওয়াই দিয়ে রাফি আতিয়াকে খাইয়ে দিল। তারপর মাহিন বলল, সবাইকে ভাগ করে দাও। মায়া সবাইকে কেক দিতে লাগলো। দেওয়া শেষ হইলে মায়া এক সাইডে দাঁড়িয়ে থেকে সবাইকে আনন্দ করতে দেখতে লাগলো। মাহিন সবার চোখের আড়ালে মায়ের কাছে গিয়ে বলল, এভাবে দেখবেন নাকি আমাকে একটু খাইয়ে দিবেন? মাহিনের কথা শুনে চমকে গেল। মাহিনের দিকে তাকাতে মাহিন ওর মুখে কেক ধরলে মায়া একটু খেয়ে মাহিনকে খাইয়ে দিলে মাহিন কেক নিয়ে একটু মায়ের নাকে ভরিয়ে দিয়ে দৌড়ে চলে গেল। তুলির সাথে ধাক্কা লাগলে তুলি মাহিনের মুখে কেক লাগিয়ে দিলে মাহিন তুলির পিছন পিছন যেতে লাগলো। তুলি চালাকি করে একটা রুমে নিয়ে গিয়ে মাহিনকে খাটের ওপর ধাক্কা দিয়ে ফেলে দিয়ে দরজা লাগিয়ে দিল। মাহিন অবাক হয়ে বলল, কী ব্যাপার, দরজা লাগিয়ে দিলেন কেন? তোমার জন্মদিনের গিফট দিব। তাই? তাড়াতাড়ি দাও, বাইরে যাব, দরজা খুলে দাও। এইটা দরজা খুলে দেওয়া যাবে না। তাই নাকি? ছাড়ো, তোমার গিফট লাগবে না। তুমি কি বুঝে গেছো কি গিফট দিব? না, কি দিবে শুনি? আমার অলরেডি সব কিছু আছে। মাহিন চলে যেতে নিলে সাথে সাথে তুলির পিছন থেকে জড়িয়ে ধরে বলল, কোথায় যাচ্ছ? আমার গিফটটা তো নিয়ে যাও। তুলি ছাড়ো, আমাকে যেতে দাও। এমন করছো কেন? তুলি কথাটা বলে টান দিয়ে সামনের দিকে ঘুরিয়ে ঠোঁটে কিস করে দিল। মাহিন ধাক্কা দিয়ে সরিয়ে দিলে তুলি বলল, কি ব্যাপার, আমাকে সরিয়ে দিচ্ছ কেন? আমি তো তোমার হবু বউ। আমাদের তো একদিন বিয়ে হবে, তাই না? না, তুমি আমার হবু বউ না। আমি কখনোই তোমাকে বিয়ে করতে পারবো না। আমি অন্য কাউকে ভালোবাসি। কি? কে সেই মেয়ে? যে হোক, আমাকে যেতে দাও। মাহিন, আমি তোমাকে না পেলে কেউ তোমাকে পাবে না। কি করবে? দেখতে চাও? হ্যাঁ, দেখি কি করতে পারো।
মাহিন কথাটা বলে দরজা সিটকেনি খুলতে যাবে, সাথে সাথে তুলি চিৎকার করে বলতে লাগলো, মাহিম আমাকে ছেড়ে দাও, মাহিম প্লিজ, বিয়ে রেখে এমন করো না, মাহিম, মাহিম আমাকে ছেড়ে দাও, মাহিম আমার এমন ক্ষতি করো না। তুলি কথাগুলো বলতে লাগলো। মাহিন অবাক হয়ে তুলির দিকে তাকালো। তুলি ঠোঁটের লিপস্টিক ডলে সারা মুখে লাগিয়ে দিল, সাথে জামা ছিঁড়তে লাগলো, ঠোঁটে কামড় দিয়ে দাগ বসিয়ে দিল। মাহিন বলল, এইসব কি করছো? তুলি কেউ এসে যাবে, প্লিজ তুমি এমন নাটক করো না। তুলি আরও চিৎকার করতে লাগলো। তুলি চিৎকার সবাই ছুটে আসলো। মাহিনকে ঠেলে ভিতরে ঢুকে তুলিকে রূপা আতিয়া জড়িয়ে ধরলো। রাতুল রাফি রেগে গিয়ে মাহিনকে মারতে লাগলো। মাহিনকে মারতে মারতে নিচে নিয়ে গেল। মাহিন বলার চেষ্টা করতে লাগলো, ভাইয়া বিশ্বাস করো আমি কিছু করি নাই, ভাইয়া প্লিজ আমার কথা বিশ্বাস করো। মাহিনের কথা কেউ বিশ্বাস করলো না। আতিয়া রেগে গিয়ে মাহিনের গালে থাপ্পড় মেরে বলল, ছি, তুই কোনোদিনও ভালো হবি? শেষমেশ কিনা তুলির সাথেও। আপু বিশ্বাস করো, তুলি আমাকে ফাঁসাচ্ছে, আমাকে প্লিজ বিশ্বাস করো। তোকে তাও আবার বিশ্বাস? আমি তো ভালো করেই জানি তুই কেমন ছেলে। আতিয়া আরো কয়েকটা থাপ্পড় মারলো। রূপা মাহিনের আম্মু ও আব্বু থাপ্পড় মারলো। রাতুল মাহিনকে মারতে মারতে বললে, আমার বোনের সাথে বাজে কাজ করার সাহস কে দিল? আমি তোকে আজ মেরে ফেলবো। কথাগুলো বলে মাহিনকে বেল দিয়ে পিটাতে লাগলো। মায়া আর সহ্য করতে না পেরে মাহিনকে জড়িয়ে ধরলো। মায়ার শরীরে বেল্টের বাড়ি পড়তে লাগলো। মাহিন মায়াকে বলল, মায়া বিশ্বাস করো, আমি তুলির সাথে কিছু করি নাই, তুলি আমাকে ফাঁসাচ্ছে, সবাই আমাকে ভুল বুঝছে, তুমি আমায় অন্তত বিশ্বাস করো। মায়াকে এভাবে মার খেতে দেখে আতিয়া বলল, মায়া তুমি সরে যাও, ওর মার খাওয়া দরকার। আপু আমার মনে হয় কোথাও ভুল হচ্ছে। তুই এই কথা বলছিস? তুই নিজেও জানোস ওই কেমন। রূপা মায়াকে টেনে নিয়ে ধরে থাকলো আর রাতুল মাহিনকে মারতে লাগলো। মায়া কান্না করতে করতে বলল, সাহেব ওনাকে ছেড়ে দেন। মায়া চিৎকার করে কান্না করতে করতে কথাগুলো বলতে লাগলো। মায়ার এমন কান্না করা দেখে সবাই অবাক হয়ে গেল। মায়া দৌড়ে গিয়ে রাতুলের পা জড়িয়ে ধরে বলল, ওনাকে ছেড়ে দেন, আপনার পায়ে ধরি, ওনাকে ছেড়ে দেন, ওনার জন্য আমি ক্ষমা চাচ্ছি। এই মেয়ে, তুই এইখান থেকে ছাড়বি? ভাইয়া, মায়ের থেকে মাসির দরদ বেশি হয়ে যাচ্ছে, ওকে ধরে মার, পিটিয়ে সরিয়ে দে। রূপার কথা শুনে রাতুল মায়াকে মারতে লাগলো। মাহিন সহ্য করতে না পেরে বলে উঠল, খবরদার ভাইয়া, ওকে মারবে না। কাহিনী কি তোদের দুইজনে একে অপরের প্রতি এত টান কেন? আপু আপনার ভাই কিছু করে নাই, আমার কথা বিশ্বাস করেন। তুলি আপুকে ভালো করে দেখেন, ওনাকে দেখে বোঝা যাচ্ছে মাহিন ওনার কিচ্ছু করে নাই, উনি ইচ্ছে করেই এমন করছে। এই মেয়ে, তুমি কেমন মেয়ে? একটা মেয়ে হয়ে অন্য একটা মেয়েকে মিথ্যে দোষারোপ করো। মায়া তুমি আমাকে বিশ্বাস করেছো? তোমার সাথে আমি এত অন্যায় করলাম। মায়া মাহিনের কাছে গিয়ে মাহিনের ঠোঁটের রক্ত মুছে শাড়ি দিয়ে মুছতে মুছতে বলল, আমি জানি আপনি কিছু করেন নাই, আমি প্রমাণ করে দিতে পারবো তুলি আপু মিথ্যা বলছে। মায়া তুমি ছেড়ে যাও, আমাকে কেন বিশ্বাস করেছো? আমি তো বিশ্বাস রাখার মতো কিছু করি নাই। আমি আপনাকে বিশ্বাস করি, আর এখানে বিশ্বাসের কথা আসছে না, এখানে তুলি আপু প্রমাণ করে দিচ্ছে আপনি কিছু করেন নাই। তুই কিভাবে জানিস যে মাহিন এইটা কাজ করে নাই? তুই কিভাবে প্রমাণ দিবি দেখি দে। মায়া তুমি কি পাগল হয়ে গেছো? আমি ভালো করেই জানি ওই কেমন, তারপর কিভাবে ওকে বলছো যে ওই কিছু করে নাই? আপু আমাকে শুধু তুলি আপুর সাথে কথা বলতে দেওয়ার সুযোগ দেন। মায়া মাহিনের কাছে গিয়ে মাহিনের ঠোঁটের রক্তগুলো শাড়ি দিয়ে মুছতে মুছতে বলল, তুলি আপু উনি তো আপনাকে জোর করে ধর্ষণ করতে গেছিল তাই না? হ্যাঁ। ও আচ্ছা, তা আপনি ওই রুমে কিভাবে গেলেন? মাহিম আমাকে বলেছিল আমাকে একটা জিনিস দেখাবে, সেটা বলে আমাকে নিয়ে যায়, নিয়ে গিয়ে দরজা লাগিয়ে দিয়ে আমার উপর ঝাঁপিয়ে পড়ে। মায়া বিশ্বাস করো, ওই মিথ্যা বলছে, আমি ওইসব বলি নাই। ওই আমার মুখে কেক লাগিয়ে দিয়েছিল, আমি ওকে কেক লাগিয়ে দিতে গেলে রুমের ভিতরে নিয়ে গিয়ে ওই আমাকে ধাক্কা দিয়ে খাটের উপর ফেলে দেয়, আর ওই আমাকে বলে আমাকে নাকি গিফট দিবে। আমি বুঝতে পেরে বের হতে গেলে আমাকে পিছন থেকে জড়িয়ে ধরে। মাহিন আর কিছু বলতে যাবে তখনই মায়া বলল, আমি আপনাকে বিশ্বাস করছি তো, আপনি কিছু করেন নাই, আমাকে কিছু বোঝাতে হবে না। আচ্ছা আপনার রুমালটা কোথায়? আমাকে রুমালটা দেন তো। মাহিন ওর পকেট থেকে রুমাল দিলে মায়া তুলির দিকে তাকিয়ে বলল, আপনার সাথে যদি উনি জোর করে থাকে
তাহলে তো এই রুমালটা আপনার মুখের উপর থাকার কথা। এটা ওনার পকেটে আসলো কিভাবে? তুমি কি পাগল হয়ে গেছো? মাহিমের রুমাল মাহিমের কাছে তো থাকবে। ও তাই? তা মাহিন আপনার ঠোঁটে কামড় দিয়ে ধরেছিল? হ্যাঁ। মায়া কি করছো? বড় মানুষ দেখো। আপু, এখানে তো উনি বড় মানুষ আছে, দেখে ওনাকে মিথ্যা অপবাদ দিল। তাহলে আমি বলে কি সমস্যা? তুমি পাগল হয়ে গেছো নাকি? আমি কিভাবে মিথ্যে বললাম? তোমার সাথে হইলে বুঝতে পারতে। একটা মেয়ে হয়, একটা মেয়ের দুঃখ বুঝো না? আমাকে বারবার বলেছি আমাকে ছেড়ে দিতে, কিন্তু ছাড়ে নাই। আপু আর নাটক করে না। উনি আপনাকে ছেড়ে দিবে কিভাবে? উনি তো আপনাকে ধরেই নাই। সেটার প্রমাণ প্রথম তো উনি কখনোই ঠোঁটের প্রতি আসক্ত না। উনি জোর করলে কখনোই আপনার মুখে রুমাল রাখবে না, আপনার মুখে রুমাল দিয়ে দিত। আর ওনার শক্তিতে আপনি কখনোই খাট থেকে উঠতে পারতেন না। আমি জানি ওনার শরীরে কতটা শক্তি আর উনি কি করতে পারে। আর আপনার জামা দেখি হাতের কাছ দিয়ে ছেঁড়া, কিন্তু উনি তো কখনো জামা ছেড়ে না। আর উনি ছিঁড়লে মাঝখান থেকে একেবারে ছিঁড়ে ফেলে। মায়ের কথা শুনে সবাই অবাক হয়ে গেল। মাহিনের আম্মু বলল, এই মেয়ে চুপ কর তুই। ম্যাম, আমাকে বলতে দেন। উনি যখন ওনাকে সবার সামনে এইভাবে নিয়ে এসেছে, আমিও একটু বলি। আর মাহিন যদি আপনার সাথে জোর করে, তাহলে তো আপনার প্রকাশ করার কথা না, কারণ আপনি তো মাহিনকে ভালোবাসেন আর আপনাদের তো বিয়ে হবেই। তাহলে সত্যি কথা এটাই, আপনি ইচ্ছে করেই নিজের জামা ছিঁড়েছেন, ইচ্ছে করে ঠোঁট কামড়িয়েছেন, সব ইচ্ছে করে ওনাকে ফাঁসিয়ে দিয়েছেন। মাহিনের মায়ার দিকে এক নজরে তাকিয়ে আছে অবাক হয়ে। তুলি মায়ার ওপরে রেগে গিয়ে বলল, তুমি কিভাবে এত শিওর যে মাহিন কি করতে পারে আর কি পারে? ওইটা পরের কথা, আগে স্বীকার করেন মাহিন আপনার সাথে কিছু করে নাই, আপনি ওনাকে ফাঁসিয়েছেন। না, আমি সত্যি কথা বলছি। ওকে, ভালো কথা। আপু, আপনাদের পুরো বাসায় তো সিসি ক্যামেরা আছে, ওইটা চেক করলেই তো দেখা যাবে কে রুমে আগে নিয়ে গেছে। আর রুমের ভেতরে তো সিসি ক্যামেরা রাখছিলেন না। মায়ের কথা শুনে অবাক হয়ে গেল। আতিয়া মায়ের দিকে তাকালে মায়া চোখ মারল। আতিয়ার সাথে সাথে বলে উঠল, ও হ্যাঁ, মনে পড়ছে। ওই রুমে তো সিসি ক্যামেরা রাখা আছে। আমি দরকারি কাজের জিনিসপত্র রাখার জন্য সেট করেছিলাম। তুলি আপু, এখন সবার সামনে সত্যিটা বলবেন নাকি সবার সামনে ক্যামেরার ভিডিও দেখব? হ্যাঁ, আমি স্বীকার করছি মাহিম আমার সাথে কিচ্ছু করে নাই, কিন্তু আমার কথা তুই এত কথা কিভাবে জানলি? মাহিন মায়ার সামনে হাঁটু গেড়ে বসে বলল, আমায় তুমি ক্ষমা করে দাও মায়া। আমি তোমায় এত কষ্ট দিয়েছি, অথচ যেখানে আমার ফ্যামিলি কেউ আমায় বিশ্বাস করলো না, কিন্তু তুমি ঠিক আমাকে বিশ্বাস করলে। তুমি যদি আজ ওকে স্বীকার না করাতে, তাহলে আমি সবার কাছে একটা খারাপ মানুষ হয়ে থাকতাম। মায়া মাহিনের সামনে বসে হাত জড়িয়ে ধরে কিস করে বলল, আমার কাছে ক্ষমা চাইবেন না। আমি যদি আপনার পাশে না থাকতে পারি, তাহলে আমি কেমন বলে মায়া থেমে গেল। মাহিন মায়াকে জড়িয়ে ধরে সাথে সাথে মাহিনের আম্মু চিৎকার করে বলল, মাহিন, হচ্ছেটা কি? তুই মায়াকে ছেড়ে দে বলছি। সবার সামনে কি নাটক করছিস? একটা কাজের মেয়েকে এভাবে জড়িয়ে ধরতে লজ্জা করে না? মাহিন ওর আম্মুর কথা শুনে বলল, না, আমার লজ্জা করছে না। আমি আমার স্ত্রীকে জড়িয়ে ধরেছি, আমি পর কোনো নারীকে ধরে নাই। মাহিনের কথা শুনে সবাই অবাক হয়ে গেল। মাহিনের আম্মু রেগে গিয়ে বলল, কি? মায়া তোর স্ত্রী মানে? হ্যাঁ আম্মু, মায়া মাহিনের স্ত্রী, আর আয়ান মাহিন আর মায়ার সন্তান। কি যাতা বলছিস? মায়াকে তো মাহিম দেখতে পারতো না, সেখানে ওর স্ত্রী কিভাবে হয়? আর আয়ান বা কিভাবে ওর সন্তান হয়? ছি, এই কাজের জন্য তুমি আমাকে রিজেক্ট করলে। তোমার রুচি এত খারাপ, আগে জানলে কখনোই তোমাকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিতাম না। তোমার তো নিজের গা গলিয়ে যাচ্ছে। ছি, কি রুচি তোমার! কাজের মেয়েকে বিয়ে করছো? চুপ কর তুই, একটা কথা বলিস না। আমার বইয়ের নখের যোগ্য তুই হবি না। আবার বড় বড় কথা। তুই এমন মেয়ে যে নিজের দেহ অন্য কাউকে বিলিয়ে দিতে জোর করস। আল্লাহ জানে না জানে কত ছেলের সাথে রাত কাটাইছস। আর আমার স্ত্রীর জীবনে আমি প্রথম পুরুষ, আমি শেষ। আর আমার স্ত্রীকে তোর থেকে বেশি সুন্দর দেখা যায়, যে না চেহারা, ওই চেহারা নিয়ে আবার অহংকার করস। মাহিন, চুপ কর তুই। কিসের বউ? দেখ, তোরা আমার সাথে মজা করছোস, তাই না? না, মজা করছেন আম্মু। আমি নিজে ওদের বিয়ে দিয়েছি।
মাহিনের আম্মু কথাটা শুনেই রেগে যায়। রাফি আতিয়ার ওপরে রেগে যায়। তুই কোন সাহসে মাহিনকে একটা কাজের মেয়ের সাথে বিয়ে দিতে পারলি? এক কাজ করো, মায়াকে এই বাড়ি থেকে বের করে দাও। তাতে তো হয়েই যায়, আর ডিভোর্স দিয়ে তুলিকে বিয়ে করলে তো হয়েই যায়। হ্যাঁ, এইটাই ভালো হবে। মায়া, তুই এখনই বের হয়ে যা। মায়া কোথাও যাবে না। মায়া চলে গেলে আমিও ওর সাথে বের হয়ে যাব। এই মেয়ে, তুই আমার ছেলেটার মাথা কিভাবে খাইলি? কাল নাগিনী যে বাড়ির খাবার খেয়ে ওই বাড়ির সাথে বেইমানি করতে লজ্জা করে না তোর? আমাকে ক্ষমা করে দিবেন। আমি আপনার ছেলেকে ছেড়ে চলে যাব, কিন্তু আমার একটা শর্ত থাকবে। এই তুলি আপুর সাথে ওনার বিয়ে দিবেন না। ভালো কোনো মেয়ে দেখে ওনাকে বিয়ে দিয়েন, যে ওনাকে ভালোবাসবে, সুখে রাখবে। মায়া কথাটা বলে আয়ানকে কোলে তুলে নিয়ে যেতে নিল। আতিয়া কান্না করতে লাগলো। আয়ানের হাত ধরে বলল, মায়া, আয়ানকে নিয়ে যাও না। আমি আয়ানকে ছাড়া থাকতে পারবো না। আপু, আপনি সময় পেলে আয়ানকে দেখে যাবেন। আমি যেখানেই যাই আপনাকে ঠিকানা দিয়ে দিব, কিন্তু আমার সন্তান ছাড়া আমার এই দুনিয়াতে কেউ নাই। আমি আমার সন্তানকে আপনার কাছে রেখে গেলে আমি কাকে নিয়ে বাঁচবো? মায়া কথাটা বলে চলে যেতে নিলে মাহিন মায়ের হাত ধরে বলল, মায়া, তুমি নিজের কথা ভাবছো। আমি অন্য কাউকে নিয়ে কখনোই সুখী থাকতে পারবো না। যে বাড়িতে তোমার জায়গা নেই, আমি সেই বাড়িতে থাকতে চাই না। আপনি ওনার বাড়িতে থাকবেন, আপনি আপনার বাড়িতে থাকবেন। আমার মতো মেয়ের জন্য কেন নিজের বাড়ি ছাড়বেন? মায়া কথাটা বলে আয়ানকে নিয়ে যেতে নিলে আয়ান মায়াকে বলে, আন্টি আমাকে ছেড়ে দেন, আমি মাম্মার কাছে যাব। মাম্মা আন্টিকে বলো না আমাকে নিয়ে না যেতে। আন্টি আমাকে ছেড়ে দেন, আমি মাম্মার কাছে যাব। আমার মাম্মা কান্না করছে, ছাড়েন আমাকে। আয়ান কান্না করতে করতে কথাগুলো বলে। নিচে নামার চেষ্টা করতে লাগলো। মায়া আয়ানকে বলল, আপনি এখানে থাকেন। আয়ান, আমি তোর আন্টি না, আমি তোর মা হই। কান্না করতে করতে বলে, না আপনি আমার আন্টি হন, আমার মাম্মা তো হয়েছে। মাম্মা তুমি কান্না করো না, আমি আন্টির থেকে চারা পেয়ে চলে আসবো। আন্টি ছেড়ে দেন না আমাকে, আমি মাম্মার কাছে যেতে চাই। কথাগুলো বলে কান্না করতে লাগলো। আতিয়া কান্নায় ভেঙে পড়লো। কান্না করতে করতে বলল, আমার কিছু করার নেই রে বাঘ। কখনোই ভাবতে পারি নাই তোকে ছেড়ে থাকতে হবে। আমাকে তুই ক্ষমা করে দিস। মায়া আয়ানকে নিয়ে বের হয়ে গেল। মাহিন ওর রুমে গিয়ে ব্যাগ গুছিয়ে বাইকের চাবি নিয়ে দৌড়ে বের হয়ে বাইক নিয়ে বেশ কিছু দূরে গিয়ে দেখে আয়ানকে নিয়ে মায়া যাচ্ছে। মাহিন বাইক নিয়ে সামনে দাঁড়িয়ে বলল, মায়া, উঠো বাইকে। আপনি এখানে কেন? আপনি বাসায় ফিরে যান। আমি ওই বাড়িতে আর ফিরে যাব না। যেদিন আমার স্ত্রী সন্তানের জায়গা হবে, সেই দিন আমি ওই বাড়িতে পা রাখবো। এমন করেন না, আপনি চলে যান। মাহিন আয়ানকে কোলে তুলে সামনে বসিয়ে দিল। মাহিন কান্না করতে করতে বলে, আঙ্কেল মাম্মার কাছে নিয়ে চলে, আমি আন্টির সাথে যাব না। মাহিন মায়াকে উঠতে বললে মায়া উঠে বসলো। বাইক চালাতে চালাতে বলল, আয়ান, তুমি তো অনেক ছোট, তুমি কি আমার কথা বুঝবে? আয়ান, আমি তোমার আঙ্কেল হই না, আর মায়া তোমার আন্টি হয় না। আমি তোমার আব্বু হই, আর মায়া আন্টি তোমার আম্মু হয়। আয়ান মাহিনের কথা শুনে কান্না আরো বাড়িয়ে দিয়ে বলে, না আপনারা কিডন্যাপার, মাম্মা বলেছিল মাম্মা বাদে অন্য কারোর সাথে কোথাও না যেতে, কারণ মাম্মা বাদে অন্য কেউ নিজেদের সাথে নিয়ে যেতে চাইলে সে কিডন্যাপার হয়। আয়নের কথা শুনে মাহিন মায়া থ মেরে গেল। কিভাবে বোঝাবে বুঝতে পারছে না। মায়া মাহিনকে বলল, আপুর কাছ থেকে ওকে নিয়ে এসেছে, আমরা হয়তো ভুল করলাম। আপু তো ওকে ছাড়া কিছু বোঝে না। চিন্তা করো না, সময় হলে ওকে আতিয়াপুর সাথে দেখা করে নিয়ে আসবো। আয়ান, কান্না বন্ধ করো। তোমার মাম্মার কাছে তোমাকে দেখা করতে নিয়ে যাব। এখন কান্না থামাও, না হইলে কিন্তু কখনই দেখা করাবো না। মাহিনের কথা শুনে আয়ান হেঁচকি তুলতে তুলতে চোখ মুছতে লাগলো। মায়া মাহিনকে বলল, আমরা কোথায় যাচ্ছি? আমার বাড়িতে। মানে আপনার আবার এই দিকে কোন বাড়ি আছে? চলো আগে, তারপর বলছি। মাহিন 3 ঘন্টা জার্নি করে একটা বাসার ভিতরে নিয়ে গিয়ে বাইকটা থামিয়ে বলল, এটা আপনার বাড়ি? আমার আর রাকিবের বাড়ি।
উপরে কাজ চলছে, আপাতত 2 তালা হয়েছে। উপরটায় রাকিব থাকবে, নিচেরটায় আমি। এত টাকা কোথায় পাইলেন? বাসার ভিতরে চলো, তারপর বলি। মাহিন বাইক রেখে চাবি পকেটে নিয়ে আয়নকে কোলে তুলে নিয়ে বাসার সামনে গিয়ে দরজা খুলে ভিতরে গিয়ে লাইট জ্বালিয়ে দিল। রুমের অবস্থা দেখে মায়া ভ্রু কুঁচকে তাকালে মাহিন লজ্জা পেয়ে গেল। আরে দূর, এভাবে তাকাও কেন? ছেলে মানুষ হয়ে কি গুছানো যায় নাকি? আচ্ছা। রুমে চলো। মায়া মাহিনের সাথে রুমের ভিতরে গেলে মাহিন সাথে সাথে জামা কাপড় সব সোফার ওপরে রেখে দিয়ে মাহিনকে বিছানায় শুইয়ে দিয়ে বলল, আচ্ছা তুমি থাকো, আমি খাবারটা গরম করে নিয়ে আসি। খাবার গরম করবেন মানে? মানে দুপুরে খাবারটা ফ্রিজে আছে। আপনি কি সকালে বের হয়ে এখানে এসে থাকতেন? আগে খাবার নিয়ে আসি, তারপর সব বলছি। মাহিন রান্নাঘরে চলে গেল। খাবার গরম করে টেবিলের ওপরে রেখে দিয়ে মায়াকে ডাক দিল। মায়া আসলে দেখে টেবিলের ওপরে অনেক খাবার দেখতে লাগলো। মাহিন মায়াকে চেয়ার টেনে বসিয়ে দিয়ে বলল, খাও। এত রান্না কে করেছে? আমার কলিগরা। আচ্ছা এখন বলেন তো এগুলো কেমন করে কি করলেন? আমি তো লন্ডনে গেছিলাম 5 বছরের জন্য। আমি ওইখানে পড়াশোনাও করেছি আর জবও করেছি। আমি হইলাম ইঞ্জিনিয়ার। আমি সব ধরনের ডিজাইন করতে পারি। একটা কোম্পানির সাথে শেয়ার করে কাজ করা শুরু করি। ওইখান থেকে অনেক ভালো প্রফিট করি। ওইখান থেকে আবার আমি আর রাকিব মিলে একটা রেস্তোরাঁ খুলেছিলাম। সেইখান থেকে আমাদের মোটামুটি ভালোই ইনকাম হচ্ছে। জবের টাকার সাথে ওইখানকার টাকা দিয়ে দুজন মিলে একটা এমআর গ্রুপ অফ কোম্পানি, নাম তো শুনেছো, টিভিতে খবরে কাগজে তো বের হয়েছিল। হ্যাঁ স্যার, যখন টিভি দেখছিল তখন আমিও এই নামটা শুনেছিলাম। ওইটা আমাদের কোম্পানি। বেকার ছেলে মেয়েদের নিয়ে ওইটা খুলেছি। আমার লন্ডনে বন্ধুদের সাহায্য নিয়েছি, সাথে আরও বড় বড় মানুষের সাহায্য নিয়েছি। আজ এত দূর আসতে পারছি। আমাদের এখানে প্রথম প্রজেক্ট পেয়েছি, যার কারণে আমরা ভালো করে কাজ করার চেষ্টা করছি। যদি ওনাদের বাড়ি বানানোটা ভালো হয় তাহলে আমাদের কোম্পানির নাম প্রমোট করে দিবে, আর সাথে আমাদের সিমেন্টও প্রমোট করবে বলেছে। যদি একবার হয়ে যায় তখন আরও কাজ পাওয়ার সম্ভাবনা থাকবে। আমাদের সিমেন্ট বিক্রি বেশি হবে। দোয়া করি আপনি আরও এগিয়ে যান। দোয়া করো। আচ্ছা খাবার খেয়ে নাও, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। মায়া মাহিনের দিকে খাবারের নোকমান দিলে মাহিন হাসি মুখে খেয়ে নিল। মায়া মাহিনকে খাইয়ে দিতে লাগলো আর নিজে খেতে লাগলো। খাওয়া শেষ করে দুইজন রুমে চলে গেল। মায়া কাজ করতে চাইলে মাহিন করতে দিল না। পরে মায়া মাহিনীকে আঘাতের জায়গাগুলোতে মলম লাগিয়ে দিতে লাগলো। মাহিনের পিঠে আঘাত লাগাতে মায়ের বুকের ওপরে মাথা দিয়ে ঘুমিয়ে গেল। সকালে মায়া উঠে রান্না শেষ করে বাসার সব কিছু পরিষ্কার করতে লাগলো। মাহিন রুম থেকে উঠে দেখে মায়া রুম পরিষ্কার করছে। মাহিনও মায়ের হাতে হাতে কাজে সাহায্য করতে লাগলো আর মাঝে মাঝে মায়ের সাথে দুষ্টুমি করতে লাগলো। হঠাৎ করে দরজা নক করলে মাহিন দরজা খুলে দিয়ে বলে, ভিতরে আয়। ভাবি এখানে? গতকাল রাতে ওদের নিয়ে চলে এসেছি, আর কাজ তো বাসায় করব। আচ্ছা, কিন্তু কি হয়েছে হঠাৎ ওনাকে নিয়ে চলে আসলি? মাহিন রাকিবকে সব খুলে বলল। রাকিব তো অবাক হয়ে বলল, ভাই আমাকে সুযোগটা দিলেই পারতো। শালা থাপ্পড় মারবো। আরে মজা করছি, তুলির থেকে আমার গার্লফ্রেন্ড অনেক ভালো। তা ভাবি কি একা সারা রাত রুম পরিষ্কার করেছেন নাকি? না, আপনার ফ্রেন্ডও সাহায্য করছে। ভাইয়া বসেন, দাঁড়িয়ে আছেন কেন? রাকিব সোফায় বসলে নাকে ঘ্রাণ আসলে রাকিব বলে ওঠে, ভাবি মনে হয় রান্না করেছে, তাহলে তো খাবার এখানে খাবো, হোটেলে যেতে পারবো না। জি ভাইয়া, এখানে খান, আমি বেশি করে রান্না করছি। তুমি রান্নাও করছো? তোমার হাতে কি জাদু আছে নাকি? মাহিনের কথা শুনে মায়া হেসে ফেলল। তারপর তিনজন বসে খাবার খাওয়া শেষ করে মাহিন রাকিব দ্বিতীয় তলায় চলে যায়। মায়া আয়নকে ফ্রেশ করে দুধ গরম করে খাইয়ে দিয়ে দুইজন মিলে খেলা করতে লাগলো। এভাবে অনেক দিন কেটে গেল। মাহিন রাকিব মিষ্টি কিনে নিয়ে এসেছে। মায়া মুখে দিয়ে বলল, আমাদের কোম্পানি প্রমাণ করে দিয়েছে, অলরেডি অনেক প্রজেক্ট পেয়ে গেছি। আলহামদুলিল্লাহ, তাতে তো অনেক ভালো। মাহিন আতিয়া আপুর সাথে চলো না, আজকে দেখা করতে যাই। আচ্ছা যাব, খাবার খেয়ে নেই তারপর যাব।
সত্যি? হ্যাঁ। রাকিব আয়নের সাথে খেলতে লাগলো। মায়া তিনজনের জন্য খাবার বেড়ে দিল। তারপর তিনজন খাবার খেয়ে রেডি হয়ে চারজন মিলে বের হলো। 3 ঘন্টা জার্নি করে মাহিন ওর বাসার সামনে গেলে দারোয়ান বলে, ছোট সাহেব, আপনি এতদিন কোথায় ছিলেন? ছিলাম এক জায়গায়। আম্মু আব্বু ভাইয়া আপু কি বাসায় আছে? মাহিনের কথা শুনে দারোয়ান কান্না করে দিল। কান্না করতে করতে বলল, ছোট সাহেব, স্যার ম্যাডামদের আপনার ভাবিরা বের করে দিয়েছে। এই বাড়ির মালিক এখন আপনার ভাবি। দারোয়ানের কথা শুনে থমকে গেল। দারোয়ানকে বলল, আম্মু আব্বু ওনারা কোথায় গেছে আপনি কি বলতে পারবেন? দারোয়ান বললে, ওনারা সব রহিমা আফার বাসায় আছে। মায়া দারোয়ানের কথা শুনে মায়া বলল, মাহিন, আমি রহিমা আফার বাসা চিনি। মায়ের কথা শুনে মাহিন আর রাকিব যেতে লাগলো। বস্তির ভিতরে গিয়ে বাইক দুইজন থামিয়ে 2টা গলি ধরে একটা ঘর দেখলো। মায়া দরজা নক করলে আতিয়া দরজা খুলে দিলে সাথে সাথে আয়ান বলে ওঠে, মাম্মা। কথাটা বলে আতিয়ার কোলে ঝাঁপিয়ে পড়ল। আতিয়া আয়ানকে কোলে নিয়ে কান্নায় ভেঙে পড়ল। আয়নে সারা মুখে চুমু দিতে লাগলো। মাহিন, মায়া, রাকিব ভিতরে ঢুকে দেখে ওর আব্বু খাটে শুয়ে আছে আর ওর আম্মু পাশে বসে আছে। চেয়ারে রাফি বসে আছে। মাহিন ওর আব্বুর কাছে বসে বলল, আম্মু আব্বু কি হয়েছে, এভাবে শুয়ে আছে কেন? তোরা এখানে? মাহিন, তুই এতদিন কোথায় ছিলি? পরে বলছি, আগে বলো আব্বুর কি হয়েছে? আব্বু স্ট্রোক করছিল, সেই থেকে চুপচাপ শুয়ে থাকে, কারোর সাথে কোনো কথা বলে না। তোমরা রেডি হও, আমি তোমাদের নিয়ে যেতে এসেছি। কোথায় যাব? আমাদের বাড়ির রূপা ওর আব্বু চালাকি করে নিজেদের নামে লিখে নিয়েছে। না নেই, চিন্তা করো না। ওদের পথে কিভাবে বসাতে হয় সেটা আমার আর রাকিবের ভালো করে জানা আছে। কি করবি? ওইসব বাদ দাও, রেডি হয়ে নাও। আর মায়া, একটু ব্যাগগুলো গুছিয়ে দাও তো। মাহিনের কথা শুনে সব গুছিয়ে নিল, ওদের রেডি করে নিল। মাহিন রহিমাকে 1000 খানেক টাকা দিয়ে ধন্যবাদ দিয়ে ওদের নিয়ে বের হয়ে আসলো। মাহিন আর রাকিব একটা সিএনজি ভাড়া করে ওদের স্টেশনে নিয়ে গিয়ে টিকিট কেটে দিয়ে মায়াকে বলল, মায়া, তুমি ওদের নিয়ে যাও, আমি আর রাকিব পড়ে আসছি। তুমি আমার কোনো গন্ডগোল করো না, সোজা বাসায় চলে আসো। আমি কিছু করব না, চিন্তা করো না, আমাকে নিয়ে তোমরা যাও। মাহিন কথাটা বলে রাকিবের সাথে নিয়ে চলে গেল। মায়া সবাইকে নিয়ে স্টেশন থেকে নেমে একটা সিএনজি আর রিক্সা নিল। মায়া একাই রিক্সায় যেতে লাগলো। বাসার সামনে গিয়ে দুইজনে ভাড়া দিয়ে দিল। তারপর গেট খুলে ভিতরে ঢুকতে সবাই অবাক হয়ে গেল। মাহিনের আম্মু জিজ্ঞেস করলো, মায়া, এটা কার বাড়ি? ম্যাম, এটা আপনার ছেলে আর রাকিব ভাইয়ের বাড়ি। কি? ভেতরে চলেন। সবাইকে ভিতরে নিয়ে গেল। ভিতরে গিয়ে দেয়ালে নিজেদের ছবি দেখে ইমোশনাল হয়ে গেল। আয়ান আতিয়াকে বলে, মাম্মা, আমি রুম দেখবে চলো। কথাটা বলে আয়ানের রুমে নিয়ে গেল। রুমে গিয়ে দেখে রুমের ভিতরে আতিয়া আর আয়ানের ছবি দেয়ালে আর সুন্দর করে সাজিয়ে রাখছে। আতিয়া আয়ানকে বলল, তোমার রুমটা তো অনেক সুন্দর। আতিয়া বাহিরে আসলে মায়াকে বলল, মায়া, এইসব কি? আপু এমআর কোম্পানির মালিক, সিমেন্টের ব্যবসাও করে, আর ওনাদের 2 বন্ধুর লন্ডনের রেস্তোরাঁও আছে। আর এই বাড়িটা রাকিব ভাইয়া আর আপনার ভাইয়া বানিয়েছে। এখনও কাজ বাকি আছে, ওনাদের অনেক কাজ জমে গেছে, যার কারণে 2 তালা করে রেখেছে। কথাটা বলে সবাই জেনে অবাক হয়ে গেল। মায়া মাহিনকে শুরু থেকে সব কিছু খুলে বলল। তারপর বলল, তাই আপনারা প্লিজ ওই বাড়ির কথা ভেবে কষ্ট পাবেন না। মাহিনের জন্য শুধু দোয়া করবেন, ওই যেন আরও এগিয়ে যেতে পারে। আচ্ছা, আপনারা ফ্রেশ হয়ে নেন। মায়া কথাটা বলে চা বানাতে চলে গেল। সবাই ফ্রেশ হয়ে আসলো। সোফায় বসে আয়নের সাথে খেলা করতে লাগলো। মাহিনের আম্মু আব্বু রাফি আতিয়া শুধু তাকিয়ে চারিপাশ দেখতে লাগলো। মায়া এসেছে চা বিস্কুট খেতে নিয়ে রান্না করতে চলে গেল। আতিয়া মায়াকে কাজে সাহায্য করলো। সাথে মাহিনের আম্মুও আসলো। 3জন অনেক গল্প করতে লাগলো আর রান্না করতে লাগলো। মাহিনের আম্মু মায়াকে জড়িয়ে ধরে বলল, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে অনেক অপমান করেছি। এইভাবে বলবেন না,
আপনার জায়গায় যে কেউ থাকলে এমন করতো। দুইজন কথা বলা শেষ করে খাবার টেবিলের ওপরে রাখলো। মাহিন আর রাকিব ভিতরে আসলে মাহিন ফোনে কথা বলা শেষ করে রাফিকে বলল, আম্মু আব্বু তোমাদের এই বাসা পছন্দ হয়েছে? হ্যাঁ, অনেক পছন্দ হয়েছে। আমার ছোট ছেলেটা এত বড় কবে হলো, আমার তো বিশ্বাসই হচ্ছে না। আম্মু আমি তোমার কাছে এখনো ছোট আছি। কথাটা বলে ওর আম্মুকে জড়িয়ে ধরলো মাহিন। টিভিটাই চালাতে সবাই হাঁ হয়ে গেল। মাহিন আর রাকিব মুচকি হাসি দিয়ে বলল, কেমন দিলাম? তোমাদের বের করে দিয়েছে না, এখন দেখো ওরা পালিয়ে সারা জীবন পার করবে। এইটা কিভাবে সম্ভব? এইটাই রাকিব মাহিনের ক্ষমতা। এইসব প্রমাণ কোথায় পাইলি? তোমার মনে আছে একদিন অফিসে গিয়ে জিজ্ঞেস করেছিলাম রনি নামে কেউ কাজ করে নাকি? হ্যাঁ। ওকে টাকা দিয়ে কিনে নিয়েছি, ওর থেকে সব প্রমাণ নিয়ে পুলিশের কাছে দিয়ে দিয়েছি। এইটা কি আমাদের সেই মাহিন যে বাচ্চাদের মতো বায়না করতো, আর আজ সেই কিনা এত বড় হয়ে গেছে, এত চালাক চতুর? সবই আল্লাহর দুয়া। আচ্ছা চলো সবাই খাবার খাই। আর ভাইয়া আমাদের সাহায্য করতে হবে। তুমি রাকিবের বড় ভাই অফিস সামলাবে, আমরা বাকি কাজ করব, পারবে তো নাকি? হ্যাঁ, অবশ্যই। আর আত্মী আপু, রাকিবের বড় ভাই তোমাকে অনেক ভালোবাসে, আর তুমিও তাকে এত ভালোবাসো, তাহলে আমাদের থেকে লুকিয়েছিলে কেন? এইসব কি বলছিস? ভাবি, এত ভাব দেখায়েন না, আমরা সব জানি। খুব তাড়াতাড়ি আপনাকে আমার ভাবি বানিয়ে নিয়ে যাব। না, আমি বিয়ে করতে পারবো না। আমি একজন ডিভোর্সি মেয়ে। আমি কখনোই রাহিকে ঠকাতে পারবো না। ও আচ্ছা, তাই নাকি? আচ্ছা, বিয়ের পরে দেখা যাবে। আব্বু আম্মু সবাই রাজি, তো তুমি না করছো কেন? যে কে জানে। আঙ্কেল আন্টি, আপনারা কি রাজি আছেন? মাহিন যেটা ভালো মনে করবে। একবার তো মেয়ে ছেলেকে জোর করে বিয়ে দিয়ে জীবনটাই ধ্বংস করে দিয়েছি। তার মানে আব্বু আম্মুও রাজি? তাহলে তো হয়ে গেল। আয়ান তুমি কি চাও রাহি আঙ্কেল তোমার পাপা হোক? আয়ান বলে, হ্যাঁ। আয়ানের কথা শুনে আতিয়া হেসে দিয়ে আয়ানের দিকে তাকায় আর বলে, এই ছেলে আবার কি বুঝে যে হ্যাঁ বললো? তোমার ছেলে অনেক কিছু বুঝে, আমাদের বাবা মা বলে ডাকে না, অথচ রাই ভাইয়া একদিন এসে মিশেছিল, আর তোমাকে যে আম্মা বলে সেই থেকে রাই ভাইয়া বলেছে আমাকে পাপ্পা বলে। মাহিনের কথা শুনে সবাই হাসতে লাগলো। তারপর সবাই মিলে খাবার খেতে বসলো। খাবার খাওয়া শেষ করে যার যার রুমে চলে গেল। মায়ার রুমে ঢুকতে মাহিন টান দিয়ে বুকে টেনে নিয়ে বলে, আজকে অনেকটাই হালকা লাগছে, চলো না আর একটা বাবু নেওয়ার ব্যবস্থা করি। এই আয়ান জীবনে আমাদের আব্বু আম্মু ডাকবে না। মাহিনের কথা শুনে মায়ার লজ্জা পেয়ে গেলে মাহিন সাথে সাথে মায়াকে কোলে তুলে খাটে শুইয়ে দিয়ে ঝাঁপিয়ে পড়ল।